Dear participants, Assalamu alaikum. স্যার Assalam. কেমন আছেন স্যার? Okay, fine. I am fine. আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি স্যার। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আজকে today we will discuss about our first class regarding financial accounting and reporting, and this will be our 12th lecture. Okay, and that is segment C. আমরা জানি যে ফিনান্সিয়াল অপারেশনে তিনটা অংশে ভাগ করা ছিল। প্রথমটা ছিল ট্যাক্সেশন, second one was related to ethics, and this third part is related to financial accounting and reporting. Okay, sir. Today we will go with this lecture containing chapter 7 of our SEMA text. আমরা আজকে সময় নিব না, একটু কম সময় নিব এই কারণে, কারণ আমরা আজকে আমাদের আলোচনার বহরটা একটু বড় হতে পারে, অঙ্ক আছে। আপনারা প্লিজ কিপ অ্যাসাইড ইউ এ পেন, এ ক্যালকুলেটর অ্যান্ড এ খাতা। আমরা আজকে কিন্তু হাতে অঙ্ক করবো, ঠিক আছে স্যারেরা? Am I audible, dear participant? জি স্যার। Okay, thank you. Thank you, sir. And this is our formal presentation. Now we are going, and this is our content, today's lectures content. এবং আপনি একটু দেখতে পাচ্ছেন যে আমরা অনেক বড় কথাবার্তা বলবো মনে হয় এখানে। আপনি দেখতে পাচ্ছেন, একটু একটু পড়ে ফেলুন সাথে সাথে কি কি আজকে আমরা একটু দেখবো। Maybe this lectures contains almost 26 or 7 slides. So today we will go hurriedly. Please cooperate me. And the first one, purpose of financial statements. আমরা গত দিনের ক্লাসের শেষের দিকে একটু বলার চেষ্টা করেছিলাম যে আমরা একটু ইনফর্মাল কথা বলেছিলাম, ডিউ টু কভার আওয়ার টাইম। শেষের দিকে আমরা বলেছিলাম একটু মনে ভাবুন তো যে হোয়াট is the purpose of financial statement, and this is prescribed by our IS 1 revised. Normally financial statement is a structural or prescribed financial position. It's a presentation it is a prescribed presentation of our financial position and also financial performance, right? Hello? Right, sir. Okay, that is financial statement, normally a prescribed presentation or a structural presentation. And what is the main IAS 1 revised মানে এই আগে অন্য একটা ছিল, রিভাইজড হয়ে IAS 1 এ আসছে। না অন্য ছিল না স্যার, IAS 1 তো জারি হয়েছে অনেক কাল আগে, ইদানিং ওকে একটু রিভাইজ করা হয়েছে, পরিমার্জিত হয়েছে। আমরা এটা নিয়ে আগামী ক্লাসে পাবো আইএস এর বিস্তারিত from 1 to 41. Normally there are 41 standards. IFRC যারা আমাকে দিয়েছে, আমরা এটা নিয়ে আগামী ক্লাসে পাবো। আজকে শুধু মনে রাখুন IAS 1 রিভাইজড মানে হলো পরিমার্জিত বা সংশোধিত, ঠিক আছে স্যার? যদি আপনি একটু নাও থাকে অসুবিধা নেই, বইতে দেখবেন একটু বেশি লেখা আছে মনে হয় আমাদের কাছে। জি স্যার, ওকে ঠিক আছে। Okay. Normally, what is the main objective of our financial statement? Normally, financial statements provide information towards our stakeholder, right? আপনি যদি ভাবুন তো, আমরা পরে দেখবো স্লাইডটা কি আছে আমাদের। আমরা যদি নিজেরা একটু চিন্তা করি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো কি করে? আমাদেরকে তথ্য সরবরাহ করে, নাকি? জি স্যার। ওকে, তথ্য সরবরাহ করে, ফাইন, থ্যাংক ইউ। কেন তথ্য সরবরাহ করবে? To take decision. Okay, to make better decision. Okay, sir. And not only a stakeholder, that means আমরা বলি investor, creditors, our authority, our management, যে কোনো ক্ষেত্রে হতে পারে, রাইট? এখন আমরা দেখি একটু ফর্মালি, আমরা যেটা বইতে লিখছে বা আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, ব্যাপারটা এরকম কিনা একটু দেখি। আমরা জাস্ট একটু পড়ে ফেলুন, আপনারা একটু পড়ুন সাথে সাথে। আমি শুরুতেই বলেছি আমরা একটু ব্যস্ত চলবো, কারণ আমাদের হাতে যে দুটো অঙ্ক আছে এবং আমরা মনে হয় যে পাঠিয়েছি আপনাদের কাছে, সেখানে অঙ্ক সেট করা আছে।
Okay, and now the main objective to show our financial position, but to provide information regarding financial position, and also our management. It acts as a stewardship of management. নির্দেশনা হিসেবে কাজ করে। ওকে স্যার, একটু আমরা যদি পরীক্ষা এইভাবে যদি আসে, যখনই বলবে প্লিজ শো অর প্লিজ রাইট সামথিং অ্যাবাউট ইউর পারপাস অর অবজেক্টিভ রিগার্ডিং আওয়ার IAS 1 রিভাইজড, আপনাকে এই কথাগুলো লিখতে হবে, একটু ঘুরে ফিরে গেলে সমস্যা নেই। ওকে স্যার, and now what are the contents of financial statement? আমরা লিখেছি there are mainly 5 types, এবং এটা আমরা সবাই জানি। who are they? Normally financial position, second one income statement or profit and loss account, change in equity, cash flow statement, and finally some notes regarding our accounting policies. তাই না স্যার? These are the main 5 types of financial statements. But mind this, is it mandatory to use these 5 types? আমরা ব্যবহার করেছি, ধরেন এখন বলি ফিনান্সিয়াল পজিশন, আপনি চাইলে কি ব্যালেন্স শিট লিখতে পারবেন? হ্যালো, মনে হয় না স্যার, জানেন মনে হয় না, যাবে। ইয়েস, ইউ মে রাইট। এটা আপনাকে একটা গাইডলাইন করেছে, আপনি নিতে পারেন বা নাও নিতে পারেন। আপনি আগের মতো ব্যালেন্স শিটও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি টেক্সটে যখন ঢুকবেন দেখবেন টেক্সটে কোনো জায়গায় লেখা আছে ইট ইজ নট ম্যান্ডেটরি, ইট ইজ অপশনাল। বাট আমরা যেহেতু গ্লোবাল অ্যাকাউন্টিং হিসাবে কাজ করছি, অনেকেই লেখে, আমরাও এটা লেখার চেষ্টা করি। এই জন্য দেখবেন বইতে আমাদের সব কিন্তু এখন ব্যালেন্স শিট তুলে দিয়েছে, প্রায় বই অঙ্কে আমাদের আসছে ফিনান্সিয়াল পজিশন, নাকি স্যার? ওকে, একটু দেখুন আমরা যে কথা বলার চেষ্টা করেছি। আমরা একটু ভাববো, আমি কথা বলবো, এরপরে আমরা স্লাইডটা নিয়ে আসবো। These are the 5 main contents. পাঁচটা আধার আমাদের মূলত কাজ করে। অবশ্য যারা ফিনান্সে অনার্স করে এসেছেন তাদের বইতে আমরা শিখিয়েছি প্রথমে 4টা মেজর ধরা হয় এর মধ্যে, ABCD, these 4 major statements. Anybody here from finance group? কেউ কি আছেন স্যারেরা, আপনারা যারা ফিনান্স থেকে অনার্স করে এসেছেন? আচ্ছা, ফিনান্সে করতেছেন নিশ্চয়ই। পেনম্যানের বইটা আপনি যদি পড়ে থাকেন দেখবেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ওনার বইতে যখন আলোচনা আসছে উনি ক্লিয়ার বলছে ওখানে দেয়ার আর 4 মেজর ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এবং অ্যাকাউন্টিং এ কোনো বইতে পাবেন 4 মেজর বললে কিন্তু দিস ফার্স্ট 4 কোশ্চেন খেয়াল করতে হবে। যদি পরীক্ষার কোশ্চেন থাকে হোয়াট আর দ্য ভ্যারিয়াস কন্টেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনি 5টা লিখবেন, অসুবিধা নেই। বাট যদি ইফ দ্য কোশ্চেন হোয়াট আর দ্য মেজর 4 মেজর স্টেটমেন্টস, then you will write this 4 statement. Okay, and now, and what are the various requirements to prepare this type of statement? Requirement গুলো কি হতে পারে, যে রিকোয়ারমেন্ট গুলো আমরা এফেক্ট করে যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করি। এবং আমরা এই নামগুলো আগেও কোনো ক্লাসে বলেছি কিনা বা আপনারা আগে জেনেছেন মনে হয়, আমি তো নামগুলো একটু বলি, দেখেন মনে পড়ে কিনা। ফেয়ার প্রেজেন্টেশন, ফেয়ার প্রেজেন্টেশন পড়েছি স্যার? হ্যাঁ, ওকে ফাইন, ফেয়ার প্রেজেন্টেশন। ওকে, নেক্সট ওয়ান গোয়িং কনসার্ন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। জি স্যার। ওকে, আমরা কিন্তু গল্প করছি আজকে, আপনি মনে করেন না যে আপনার শেখাচ্ছি। ম্যাটেরিয়ালিটি এন্ড এগ্রিগেশন। এগ্রিগেশনটা স্যার ম্যাটেরিয়াল পড়েছি, এগ্রিগেশন কনসেপচুয়াল একটু কনফিউজ আছে, পড়বো আমরা একটু পরে দেখবো। অফসেটিং। অফসেটিং জি স্যার, পড়ছি। সমন্বয়, হ্যাঁ না অফসেটিং, হ্যাঁ সমন্বয়, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ইনকাম এক্সপেন্সের সাথে মিলন। কম্পারেটিভ ইনফো, কেউ একজন অফিস করছেন স্যার, প্লিজ মিউট ইউর ডিভাইসেস। ইয়েস, কম্পারেটিভ ইনফরমেশন।
পেয়েছি না কথাটা কোথাও? Comparative. Comparative information. Okay, fine. Ratio analysis. Okay, thank you. Ratio analysis is one type of tools only. Okay. জি স্যার। আপনার কম্পারেটিভ ইনফরমেশন টুলস মাত্র, আপনার আরো টুলস জানি আমরা ওখানে, যেমন আপনি করেছেন টাইম সিরিজ অ্যানালাইসিস করেছেন না, টাইম জি সিরিজ, স্যার, জি স্যার, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। জি স্যার, ওকে ফাইন। কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন পড়েছেন? জি স্যার, এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে। ওকে থ্যাংক ইউ। এখন আমরা দেখি, সেগুলো আমরা লেখার চেষ্টা করেছি আপনার জন্য। এন্ড নাও উই উইল গো ওয়ান আফটার অ্যানাদার। ওকে, একটু জাস্ট দেখে নেবো, আমরা সময় নিব না এর পেছনে, অল্প সময় নিব আজকের জন্য। নাও ফেয়ার প্রেজেন্টেশন কি বলছে? ফেয়ার প্রেজেন্টেশনে বলুন তো, এখানে আমরা কি বলতে চাচ্ছি? স্যার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো ট্রু এন্ড ফেয়ার হতে হবে। টু বি ফেয়ারলি প্রেজেন্টেড, ওকে, টুয়ার্ডস আওয়ার স্টেক হোল্ডার। ওকে, দেখুন তো আমরা এটা লেখারই চেষ্টা করেছি মনে হয়। জি স্যার, এবং টু প্রেজেন্ট ফেয়ারলি দেন ইউ হ্যাভ টু কনসিডার মেনি আদার থিংস। যখনই আপনি আপনার যদি ফেয়ারলি দেখাতে চান সবকিছুই, আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। ইউ হ্যাভ টু কনসিডার ইফেক্ট অফ ট্রানজেকশন, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাকাউন্টিং পলিসি রেগুলারলি, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর ইনফরমেশন প্রপার ম্যানার, নাকি? যেমন দেখুন, আমরা যখন টি ফরম্যাটে কোনো অ্যাকাউন্টস করি, সবাই বুঝে ফেলি না জি যে স্যার, না এটা ডেবিট এটা ক্রেডিট, আমরা বুঝে ফেলি। দ্যাট ইজ আপনি কি করছেন, একটা ইনফরমেশন দিচ্ছেন প্রপার ম্যানার বা স্ট্রাকচারে দিচ্ছেন। ওকে, এন্ড ফাইনালি ইউ হ্যাভ টু ডিসক্লোজ সামথিং। আপনাকে কিছু বাইরে বলতে হয় যে না, ভিতরে আমরা এটা দেখাতে পারিনি, বা এটা এই ছিল, এটা আমরা করি কিনা বলুন তো স্যারেরা? দ্যাট ইজ ফর ফেয়ার প্রেজেন্টেশন ইউ হ্যাভ টু কনসিডার মেনি থিংস, সাম অফ দেম। দেখুন, স্যাররা কষ্ট হলে বলবেন, আমি তাহলে কথা বন্ধ করে দিব স্যার। না স্যার, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। If you go with your text, then you can add something. আপনি যদি মনে করেন, আমি একটু কমিয়ে দিয়েছি আপনাদের জন্য, 2-1 লাইন কম বেশি আছে, টেক্সটে ঢুকবে। যদি মনে করেন যে আপনি আরো কিছু অ্যাড করতে চান, ইউ মে অ্যাড উইথ দিস। ওকে, নাও গোয়িং কনসার্ন কনসেপ্টটা মনে বলার চেষ্টা করেছিলাম আমরা সহজে। এটা আমরা কি বলতে চাচ্ছি? our entity will continue to trade for next future, চলতেই থাকবে নাকি স্যার, এরকম কথা তো? স্যার, একটা নির্দিষ্ট পারপাস পর্যন্ত। ওকে, আর একটা সুন্দর একটা শর্ট, নির্দিষ্ট পারপাস, অর ইফ ম্যানেজমেন্ট ডিসাইড টু ডিসলুট বা মেক ডিসলিউশন, তাহলে আর গোয়িং কনসার্ন থাকছে না। যদি ম্যানেজমেন্ট মনে করে ব্যবসা বন্ধ করে দিবেন, এমন হয় না মাঝে মাঝে ব্যবসা বন্ধ করতে পারে। ওকে ফাইন, এটা একটা এক্সট্রা পয়েন্ট আমরা সিম্পলি ব্যবহার করছি, দেখুন। ওকে, and now accrual basis of accounting. Normally except cash flow statement we will consider accrual basis, নাকি স্যার? জি স্যার, আমরা শুধু ক্যাশ ফ্লো তৈরি করতে গিয়ে অ্যাক্রুয়ালটা ভাবতে পারি না, বাকি সবার ক্ষেত্রে আমরা কি বলছি, অ্যাক্রুয়ালটা চিন্তা করি। and now what is accrual system? সিস্টেমটা কি স্যার? ট্রানজাকশন ঘটিবার সাথে সাথেই জি, that is we will give recognition, নাকি? You will give recognition either income or expense, either cash received or payment, either yes or no. Okay, এরকম নাকি স্যার? রিকগনিশন পেলে আমরা দিয়ে দিব, কিন্তু আমাদের হাতে টাকা আসুক বা না আসুক আমরা এটা নিয়ে ভাবতে চাই না, এক্সেপ্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখুন, দেখুন আমরা বলার চেষ্টা করেছি একটু, মনে হয় যেরকম বললাম, মেলে কিনা দেখুন তো একটু। Any problem? Please give response. This is the main point. Either or whether or not cash been received or not received or paid. Okay. Received or paid. স্যার গোয়িং কনসার্ন নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর স্যার, শিওর। ওটা আমার, হ্যাঁ বলুন, কি প্রশ্ন বলতে চাচ্ছেন আপনি? স্যার গোয়িং কনসার্ন যদি মনে করে ম্যানেজমেন্ট বন্ধ করে দেবে বিজনেস, তো এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা পরে সে অঙ্ক আছে স্যার। যদি ডিসকাউন্ট, আমরা যদি ইন কেস অফ ডিসকন্টিনিউশন, ঠিক আছে স্যার,
এটা পাবো ইনশাল্লাহ, থাকুন আমাদের সাথে 30 নম্বর লেকচার পর্যন্ত, আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। ওকে স্যার, অ্যাকচুয়াল বেসিস কি স্যার, মানে ট্রানজাকশন হওয়ার সাথে সাথে জি জি আমরা লিখে ফেলবো, টাকা হাতে পান বা না পান। এবং অ্যাকচুয়াল বেসিস নিয়ে আমি মনে হয় একটা ক্লাসে কথা বলেছিলাম যে দি কোম্পানি ইজ স্টিল আর্নিং 25% প্রফিট বাট ইট ইজ আনএবল টু পে ইটস অব্লিগেশন, তাই না? আমরা বলেছিলাম এই কথাটা। এটা থিওরিটা হলো এরকম যে আপনি ইনকাম যখন করেছেন, আপনি তো অ্যাকচুয়াল বেসিস করেছেন, ইনকাম বলছেন কিন্তু হয়তো হাতে টাকা নেই, এরকম হয় না? হ্যাঁ, ফলে লাভ হচ্ছে বাট হাতে টাকা নেই। ওকে, জি জি, থ্যাংক ইউ। এন্ড নাও ম্যাটেরিয়ালিটি এন্ড এগ্রিগেশন। ম্যাটেরিয়ালিটি কনসেপ্টটা কি আছে আমাদের একটু মনে আছে? স্যার এটা একটু ভালো বুঝে এইটা আজকে একটু ভালো মতো বুঝাবো, আমি একটা এক্সাম্পল লিখেছি, আমি জানি আই নো ইট। ইনফরমেশনটা ডিসিশন মেকিং এ আমাদের ইনফ্লুয়েন্স করে। জি জি জি, দ্যাট ইজ আমি আমার যে ইনফ্লুয়েন্সিয়াল দিক থেকে ভাববো ব্যাপারটা। ওকে, থিমটা তো এরকমই মনে হয়। তো আমরা একটু আজকে আপনাকে একটু বিস্তারিত দেখাবো, একটু সময় নেবো এটার পিছনে আজকে। দিস ইজ দ্য নর্মাল কনসেপ্ট। নরমালি আমরা যখন প্রেজেন্ট করি ম্যাটেরিয়াল আইটেম গুলোকে আমরা ক্লাসিফাই করে দেই। যেমন আপনি দেখুন, আপনি নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আইটেম ওয়াইজ ভাগ করে দিচ্ছেন না? that is you are giving emphasis, আপনি এই আইটেম গুলোর উপর এমফাসিস দিচ্ছেন। দিস ইজ ম্যাটেরিয়াল, আপনি গুরুত্ব দিচ্ছেন, দিস ইজ ম্যাটেরিয়ালিটি। আর যদি আপনি গুরুত্ব সিগনিফিকেন্ট না হয় আপনার কাছে, আমরা সেটাকে বলছি ইম্যাটেরিয়াল আইটেম আর ইম্যাটেরিয়াল অ্যামাউন্ট। এগুলোকে বলছি শুড বি অ্যাগ্রিগেটেড। অ্যাগ্রিগেটেড মানে সমন্বিতভাবে এটা ডিসক্লোজারে উল্লেখ করতে হয়। শব্দটা অ্যাগ্রিগেট করা মানে হলো সমন্বিত করা, একত্রিত করা। তার মানে ম্যাটেরিয়াল আইটেম গুলোকে আমরা ক্লাসিফাই করে ফেলি, কিন্তু ইম্যাটেরিয়াল আইটেম গুলোকে আমরা ক্লাসিফাই করে কোন রকম প্রেজেন্টেশনে থাকে না, কিন্তু অ্যাগ্রিগেশন করে আমরা এটাকে ক্লোজারে উল্লেখ করতে পারি বা করা হয়। এই জন্য শব্দটা ব্যবহার করা হচ্ছে অ্যাগ্রিগেট ইম্যাটেরিয়াল। এখন হু উইল বি ম্যাটেরিয়াল এন্ড হু উইল বি ইম্যাটেরিয়াল, এইটার জন্য আজকে আপনাকে একটা এক্সাম্পল আনবো একটু পরে। তার আগে দেখুন ডেফিনেশনটা। মানে আপনার ডিসিশন মেকিং এ যখনই সে প্রভাব ফেলে, আমরা এটাকে মূলত বলছি হলো দিস আইটেম ইজ ম্যাটেরিয়াল। ওকে, এ মেইন কনসেপ্ট। এখন আপনি যদি এক্সাম্পল দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা দুইটা এক্সাম্পল রেখেছি, একটু পড়ুন। আচ্ছা, 120 টাকা দিয়ে ধরুন, তাই না? ময়লা ফেলানো বাক্স কত হয়? 20 টাকা। এবং আমি একটু দেখে শুনে কিনলাম, ভালো প্লাস্টিক মানে কিনলাম, 10 বছর টিকবে। যখনই 10 বছর টিকবে আপনি এটাকে কিন্তু একটা অ্যাসেট হিসেবে দেখাবেন মনে হয়, নাকি স্যার? অ্যাসেট যখন হবে তখন আপনি এটাকে তো ম্যাচিং কনসেপ্টে বলবেন, এত বছর চলবে, তাহলে ওকে আমরা কাজ করি, আমরা ওই ডেপ্রিসিয়েশন হিসেবে চার্জ করব কয় টাকা প্রত্যেক বছরে? 2 টাকা স্যার, 2 টাকা। 2 টাকা। কিন্তু অ্যামাউন্টটা কি খুব বেশি? না স্যার, এখন চাইলে হ্যাঁ, ইট ইজ নট সিগনিফিকেন্ট, অর্থাৎ এলিমেন্ট আপনি খেয়াল করুন। আমরা বলছি দুটো ভাবে দেখাতে পারি, একটা হচ্ছে তাকে আমি অ্যাসেট দেখাবো এবং রিপোর্টের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2 টাকা দেখাতে পারি। কিন্তু এই কনসেপ্ট বলছে আপনি যেহেতু অ্যামাউন্ট এত ছোট এবং এইটা কোনো ইনভেস্টর, কোনো ক্রেডিটর মনে হয় 20 টাকা নিয়ে কোনো আপত্তি করবে না, কোনো এটা যদি ভুল হয়, মিস স্টেটমেন্টও হয়, আমার মনে হয় কেউ কি আপত্তি করবে এই 20 টাকার জন্য? নরমালি করবে না, নরমালি করবে না। দে কান্ট মিসলিড, তারা মিসলিড হবেও না, 20 টাকার জন্য সিদ্ধান্ত পাল্টায় না। এজন্য বলছে যদি এরকম হয় যে এটাকে আপনি যদি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাবে পুরোটা দেখিয়ে দেন, 20 টাকাই আপনি এক্সপেন্স করলেন, তার মানে আপনি সিস্টেমে যদি 20 টাকাকে অ্যাসেট ধরে 2 টাকা প্রত্যেক বছরে চার্জ করবেন, এটাও যেমন হবে। আবার আপনি মনে করেন যে না, আমি একবারে 20 টাকা এক্সপেন্স ধরবো, এইটা কিন্তু বলা হচ্ছে এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন। ঠিক আছে কথাটা স্যার? Then it is this example. এটাই ভালো স্যার। আরেকটা এক্সাম্পল দিব, দেখুন। এক্সাম্পল পড়লে আপনার ক্লিয়ার হবে যে ম্যাটেরিয়াল কনসেপ্টটা।
দ্বিতীয় কোম্পানিটার জন্য স্যার এটা ম্যাটেরিয়াল। দ্বিতীয় কোম্পানি, ইয়েস, থ্যাংক ইউ। দেখছেন স্যার, গল্পটা এরকম বলছে যে লার্জ কোম্পানি নাও প্রডিউসিং 10 লাখ প্রফিট, এবং এই 10 লাখ প্রফিটে ধরেন একটা এক্সট্রা অর্ডিনারি লস 10,000 টাকা। এটা আপনি যদি মিস স্টেটমেন্ট করে ফেলেন, আদৌ না লেখেন, এটা কি খুব It is not significant. It is not significant due to it is only 1% of net income. But another company, a company, a small company, only having profit 50,000. যদি 50,000 জন্য 10,000 কিন্তু অনেক কিছু মনে হয় নাকি স্যার? ফর দিস কেস ইট উইল বি ম্যাটেরিয়াল। তার মানে এই কোম্পানির জন্য এই 10,000 টাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাট প্রথম কোম্পানির জন্য এই 10,000 টাকা ততটা গুরুত্বপূর্ণ নয়। এটা কখনোই আমাদেরকে মিসলিড করে না। ঠিক আছে স্যার? আমরা মনে এবার একটু অনেকদিন পরে একটু বুঝতে পারলাম, 2-3 দিন কষ্টে ছিলাম। ওকে, হ্যাঁ, আগাই স্যার। নাও অফসেটিং। This is the system of offsetting. That is, we will show every asset liability separately. Apni with if either any requirement of our IFRS, যদি কোথাও IFRS বলে এটা করবেন, আপনি লায়াবিলিটি এবং অ্যাসেট দিয়ে বা অ্যাসেটের সাথে আপনি লায়াবিলিটির সাথে ইনকামের সাথে এক্সপেন্স কখনোই অফসেট বা অ্যাডজাস্ট করতে পারবেন না। ঠিক আছে স্যার? এখন একটা কথা কিন্তু আছে, আনলেস রিকোয়ার্ড অর পারমিটেড বাই IFRS. If IFRS permits, IFRS কিন্তু পারমিট করে দুই আগে। আপনার নিজে মনে পড়ার কথা, আপনাকে হোল্ডিং কোম্পানির অঙ্ক করেছেন? না স্যার। হোল্ডিং কোম্পানি কোন সময় নাম শুনে? আচ্ছা, আমরা শোনাবো আগামী ক্লাস। প্যারেন্ট সাবসিডিয়ারি ওইটা নাকি স্যার? ওকে, ফাইন, প্যারেন্ট সাবসিডিয়ারি, ইয়েস। ওইখানে আপনি যখন কনসোলিডেটেড স্টেটমেন্ট করেন, আপনি অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েবল কি অ্যাডজাস্ট করেন না? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে দিলেন। ওকে স্যার, করেন কিনা স্যার? জি স্যার। হ্যাঁ, ইন্টার কোম্পানি ট্রানজাকশন কে আপনি রিকগনিশন দিয়ে ফেলেছেন, তাই না? ওটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা যাবে। ওখানে আমার এটা পারমিট করেছে, আদারওয়াইজ আপনি আর কোথাও এই পারমিশনটা পাবেন না। ঠিক আছে? এখন আপনি তো বলেন স্যার আমরা তো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে প্রভিশন বাদ দেই, ওটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট না, ওটা ডিডাকশন। আপনি যখন এটা কোথাও পড়বেন দেখবেন এই এক্সাম্পলটা আনা হয়েছে যে যখনই আপনি বলছেন অফসেটিং, নরমালি ইটস মিন্স অ্যাডজাস্টিং। ওকে স্যার? তা আমরা যখন অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বা ডেটর্স থেকে প্রভিশন বাদ দেই, ওটা কিন্তু আসলে অফসেটিং না। ওটা কি করা হয় বলেন তো? সিম্পলি ডিডাক্ট করি আমরা। অফসেটিং নরমালি বিটুইন অ্যাসেট এন্ড লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্স। ঠিক আছে? কস্ট আইটেম অনুযায়ী বা কস্ট সিস্টেমে আমার হাতে মার্চ মাসের 21 তারিখ, 21 সালের মার্চ মাসে দেখুন, এইটা আমার হলো কস্টিং থাকার কথা ছিল। কি বললাম? দিস ইজ ইয়োর ইনিশিয়াল ফিগার এন্ড ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট এডিশন এন্ড ডিসপোজাল টু দিস ইয়ার। এডিশন যোগ করলাম, ডিসপোজালটা বাদ দিলাম, তাহলে এটা হওয়ার কথা আমাদের কস্টিং এ, কস্ট হিসাবে এটা থাকবে। ওকে, নাও ডেপ্রিসিয়েশন, কারণ আমরা জানি আমরা যখন প্রেজেন্ট করি তখন কি করি, কস্টিং থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেই, তাই না স্যার? যে কস্ট তৈরি হবে নির্ধারিত ওই ডেটে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিব। এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যখন ক্যালকুলেশন করব, আমরা কি করব, প্রিভিয়াস যে ডেপ্রিসিয়েশন আছে আমার আর কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন যেটা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আসুন এবার 1 এপ্রিলে আমাদের কিন্তু এই ডেপ্রিসিয়েশনটা অঙ্কে দেওয়া আছে। দেখুন
যেহেতু অঙ্ক আপনাদের সামনেও থাকবে, আছে ওইটা এখনো, আর যদি না থাকে আপনি পরে মিলিয়ে নেবেন। ডিসপোজাল একটু মাথায় রাখবেন সবসময়, আপনি যে মেশিনটাকে ডিসপোজাল করবেন সে ভদ্রলোক যেমন কস্টিং থেকে বাদ যাবে, সেই ভদ্রলোক কিন্তু অ্যাকিউমুলেট ডেফিসিয়েন্সি থেকে বাদ যাবে। মাথায় থাকবে স্যার, কারণ ডিসপোজাল মেশিনের বৈশিষ্ট্য হলো তাকে আমরা খাতা থেকে বের করে দেই, এবং আপনি নিশ্চয়ই একটা জার্নাল প্লেস করেন, একটা রিভার্স জার্নাল প্লেস করেন সবসময়। আপনি কস্টিংটাকে তখন আপনি যে আইটেম দিয়ে কস্টিং প্ল্যানটাকে ডেবিট করেন তখন প্ল্যানটাকে ক্রেডিট করা হয়, আর অ্যাকিউমুলেট ডেফিসিয়েন্সিটাকে বরাবর ক্রেডিট করা হয়, ওই ভদ্রলোককে ডেবিট করা হয়, দিয়ে আপনার ক্যাশ এবং লাভ বের করা হয়। মনে আছে এই জার্নালটা, একটা জার্নাল ছিল আপনাদের যখন কোনো মেশিন বিক্রি করা হয়, জার্নাল মনে আছে আপনাদের? জি স্যার। সেই ক্ষেত্রে নিশ্চয়ই মাথায় রাখবেন, বিক্রি করা যে মেশিনটা বিক্রি করি মাথায় রাখতে হয় তাকে আমি খাতা থেকে বের করে দিব, সহজ কথা একদম। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ডেবিট করতে হবে। ডেবিট কেন করেন আপনি? যেহেতু ওই লোক, হ্যাঁ বলুন বলুন স্যার। স্যার ওইটা আমরা ডিরিকগনাইজড করব। আমি পুরো ঘর থেকে বের করে দিব বাংলা নিয়মে। আমার ও দুষ্টু, ওরে রাখবো না ঘরে, ওকে সবকিছু বের করে দিব, ঠিক আছে না? দেখুন কস্টিং থেকে বের করে দিয়েছি, ওকে ডেফিনেশন থেকে বের করে দিব। ওকে স্যার, এটা মাথায় রাখবেন সব সময়। এটা হলো এবার কারেন্ট চার্জ ফর কারেন্ট ডেপ্রিসিয়েশন। এই চার্জটা পরে ওয়ার্কিং দেখানো আছে, আমি দেখাই দিচ্ছি, সেটা পরে আসছি। তাহলে এই তিনটা আইটেম বা দুটো আইটেমকে অ্যাডজাস্ট করলে, এই ইয়ারের জন্য আইটেমের জন্য দুটো হচ্ছে, এখানে তিনটে হচ্ছে, অ্যাডজাস্ট করলে আমরা 1 মার্চ 21 সাল পর্যন্ত মোট ডেপ্রিসিয়েশন কত চার্জ করেছি পেয়ে যাচ্ছি। এবার আপনি এই 4 লাখ থেকে এটা বাদ দেন, দেখুন এইটা হবে আমাদের ক্যারিং ভ্যালু ফর 30 মার্চ 21। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় কারো প্রশ্ন নেই, শুধু প্রশ্ন আছে এইখানে, এটা পরে কথা বলবো আমি। আর যেহেতু সময় কম, আপনারা পরে প্রয়োজনে লিখে নিন। আপনার এটা স্লাইডটা আমি ক্লাসের পরপরই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি চেষ্টা করবেন। প্রফিট ফর দ্য ইয়ার, প্রফিট কি করে বের করবেন দেখুন। তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্সে প্রফিটটা দেওয়া আছে, তাই তো? জি স্যার। এবং অঙ্কে বলা ছিল সাবজেক্ট টু এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ শর্ত হলো এডিশনাল ইনফরমেশনের মাথায় রেখে কাজ করবেন। এডিশনাল ইনফরমেশনে নিশ্চয়ই, আমিও কিন্তু অঙ্ক দেখছি না, আমি কিন্তু না দেখো মনে মনে ভাবছি, দেখুন কি কি ঘটনা ঘটে গেছে যা আমরা হিসাবভুক্ত করি নাই এর আগে। নাম্বার 1 বলেন তো কি? ইনকাম ট্যাক্সের একটা হিসাব আছে ওখানে, তাই না? ইনকাম ট্যাক্স হিসাব আছে। আর কি আছে ওখানে? প্ল্যান্ট এন্ড মেশিনারি, প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা কেনা বেচা কি একটা ব্যাপার স্যাপার আছে না, এগুলো অ্যাডজাস্ট করবো আমি। তো অ্যাডজাস্টে টাকা লিখছি, পরে ক্যালকুলেশন গুলো আবার দেখাবো যদি মনে হয় স্যার, কারণ সময় কম বলে আমি প্রত্যেকটা আলাদা দেখাতে পারতাম, কিন্তু সময় কম বলে আমি একসঙ্গে দেখিয়েছি। এটা আবার পরে বের করা আছে কোথাও, দেখবেন যে ডিসপোজাল 1600 মুখে মুখে বলেছিলাম স্যার আলোচনার সময়। লস, জি স্যার। আমি বলেছি 1600, ওই যে 25,600 আর 24,000 বলেছি। থ্যাংক ইউ। ডেপ্রিসিয়েশন একটু পরে দেখাচ্ছি কি করে বের করা হয়েছে দুটো, আর ইনকাম ট্যাক্স এক্সপেন্স এইটা যোগ বিয়োগ করলে হবে আমার বর্তমান বা অ্যাডজাস্টেড প্রফিট। স্যার উপরে পার টিভি দ্বারা কি মিন করে স্যার? ট্রায়াল ব্যালেন্স অ্যাজ গিভেন। আপনি তো এটা পাল্টা লিখতে পারেন, গিভেন ফিগারও দিতে পারেন, আপনি গিভেন ইন দ্য ট্রায়াল ব্যালেন্স লিখতে পারেন। পার ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। জি জি জি, ওকে, বুঝেছি নিশ্চয়ই। ওকে, এবার আসুন লস অন ডিসপোজাল। এটা মুখে মুখে করেছি, তারপর আপনার জন্য দেখিয়ে দিয়েছি আমি, যদি মনে হয় যে স্যার একটু দেখাচ্ছেন তো দেখায় দেন আপনি। দেখুন দেখিয়েছি, প্রসিডস টিভি এত 24,000, এরপরে তার থেকে বাদ দিচ্ছি ক্যারিং ভ্যালু কি করে বের করলাম, 32 থেকে 6,400, সেটা দেখিয়ে দিলাম। এইটাই আমি আপনাকে প্রথমে বলেছি, আপনি শো অল ইউর কম্পিউটেশন ইফ ইউ হ্যাভ এনাফ টাইম, এবং আপনি যদি থাকে করবেন, কিন্তু না থাকলে হয়তো ব্যস্ত করবেন, কিন্তু আপনি টাইমটা বের করার চেষ্টা করবেন। নাও ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরিতে বলাই ছিল 4 লাখের 2%, কস্টিং এর পরে 2% বলা ছিল স্যার। জি স্যার। ওকে, তাহলে 4 লাখে 2% 8,000 টাকা হিসাব করতে কষ্ট নেই। সেকেন্ড ওয়ান, এইটা একটু বুঝাই দিই, দেখুন প্ল্যান্ট এন্ড মেশিনারি, প্ল্যান্ট এন্ড মেশিনারি কস্টিং কত ছিল? 1,38,000 স্যার। ওকে, ডেপ্রিসিয়েশন কতটুক বাদ দিবেন যখন আপনি ক্যারিং ভ্যালু বের করবেন? আমার কিন্তু মোট ডেপ্রিসিয়েশন 60,000 ছিল, এই 60,000 এর মধ্যে তো এটা অন্তর্ভুক্ত ছিল নাকি? যে মেশিনটা বিক্রি করছে স্যার, এখানে একটু অ্যাটেনশন দিবেন,
যে মেশিনটা আমি বিক্রি করেছি, আমি তো একটু আগে দেখালাম, তাকে বের করে দিচ্ছি আমার বই খাতা থেকে। তাহলে যে 60,000 ডেফিনেশন বলেছি আমি প্ল্যান্টের নামে, প্ল্যান্ট এন্ড মেশিনের নামে, এই 6,400 টাকা সেখান থেকে সরে যাবে। তার মানে আমি যখন নেট ফিগার বের করব, তখন এই 1,38,000 থেকে এইটুকু বিয়োগ করলে হয় 53,600। 53,600 বাদ দিয়ে যা থাকবে সেইটা পরে 20%, তাই না স্যার? যেহেতু বলেছিল রিডিউসিং ব্যালেন্স মেথড, আমরা ভুল করি কি, আমরা এইটুক শুধু বাদ দেই, কারণ রিডিউসিং মানে আমরা শিখেছি অ্যাকুমুলেটেড ডেফিনেশন যা হয়েছে বাদ দিয়ে পার্সেন্টেজ। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই মেশিনটার একটা অংশ আমি ডিসপোজাল করেছি, তো ডিসপোজালের যে 6,400 ডেফিনেশন এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এতদিন, তাই না স্যার? জি স্যার। কেন বিয়োগ করছি আবারও বলি, দিস 6,400 ইজ ইনক্লুডেড, এখানে ইনক্লুড হয়ে আছে, এই জন্য আমরা বিয়োগ করে আমরা পার্সেন্টেজ বের করব। সেই হিসাবে 16,880 টাকা। ওকে, 1,38,000 থেকে তো 25,400 টাকা বাদ দেওয়ার পরে আসছে। হ্যাঁ দেখুন তো স্যার, হ্যাঁ না 1,38,000 বাদ দিবেন কেন? 1,38,000 থেকে আপনি অ্যাকুমুলেটেড বাদ দিবেন তো। আচ্ছা 1,38,000 টাকা স্যার 25,600 টাকা বাদ দেওয়ার পরে আসছে। তাই হয় নাকি দেখেন তো একটু। 1,38,000 তো স্যার ডিসপোজাল এবং এডিশনটা যোগ বিয়োগ করে আসছে। এই যে আমাদের ফিগার কই, এই না আমাদের বছরের শেষে ছিল, এই যে স্যার দেখুন। না না, এটা তো কস্টিং। আমি কি করব স্যার, আমি তো এই চলতি বছরের ডেফিনেশন বের করব না স্যার। হ্যাঁ, তাহলে 1,38,000 হলো কি এই 32 বিয়োগ করা অবস্থা আছে না তাহলে স্যার? হ্যাঁ, তাহলে 32 যদি বিয়োগ করা থাকে তাহলে এই 6,400 কি থাকবে অ্যাকুমুলেটরের মধ্যে? না স্যার, আমি যেটা বলতেছি, আমি তো 25,600 টাকা অলরেডি সেল করে দিছি। হ্যাঁ, সেই হ্যাঁ কতটুকু বিয়োগ করেছেন? 1 মিনিট, সরি, 25,600 কি সেল করেছেন? না না, আপনি তো কস্টিং অ্যাডজাস্ট করছেন, আপনি ওটা তো তার ক্যারিং ভ্যালু স্যার। আমি কিন্তু মাথায় নেন, এটা কিন্তু আমরা বলছি কস্টিং স্যার। স্যার আইবার যাবেন স্যার, আমার 32,000 টাকা ছিল না স্যার? হ্যাঁ 32,000 ছিল ডিসপোজালের কস্টিং ভ্যালু স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এইটা বিয়োগ করা মানে থ্যাংক ইউ স্যার, ওই 25,600 কিন্তু এর মধ্যে আছে, তাই না? এর মধ্যে আছে না 32,000 বিয়োগ করা মানে বিয়োগ হয়েই যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি শুধু গিভ অ্যাটেনশন হোয়ার ইউ উইল ডিডাক্ট দিস ডিসপোজাল ভ্যালু, অলওয়েজ ডিডাক্ট ডেপ্রিসিয়েশন, একটু মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আমরা জায়গায় যাই, আবার পেছনে আসছিলাম একটু। এবার আসুন লোনের যে ব্যাপারটা বলেছিলাম আমরা ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন আপনাকে। টোটাল লায়াবিলিটি 1 লাখ টাকা, 20,000 কারেন্ট, কেন 5 ভাগের 1 ভাগ এবং বাকি 80,000 যাবে 5 ভাগের 4 ভাগ। ওকে স্যার। শেয়ার ইস্যুর যে কথা আমরা আলোচনা করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি এখানে, আপনাকে আর বুঝাবো না, কারণ দেখুন টোটাল প্রসিডস 1,10,000, নমিনাল ভ্যালু অর্থাৎ আমাদের ফেস ভ্যালুতে যাবে হলো 1 টাকা করে, আর প্রিমিয়ামে যাবে 10 পয়সা করে। ওকে স্যার। ওকে, এবার আমরা যদি আমাদের মূল অঙ্কে চলে যাই, এটা ছিল আমাদের সব ওয়ার্কিংস গুলো। আমাদের দেখাতে বলা হয়েছে প্রথমে ফিনান্সিয়াল পজিশন। দেখুন এবার উপর একটা কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল স্যার? স্যার ওখানে 6% ইন্টারেস্ট ছিল, এটা নিয়ে তো কোনো কথা নাই স্যার। আমরা কি এখন বের করছি কোথাও ওই যে ইন্টারেস্টে? ও কথা নেই না, আল্লাহ, ইন্টারেস্টের কথা নেই। তাহলে আমরা এখানে ওয়ারেন্টিটা কি ছিল? ফিনান্সিয়াল পজিশন বের করব। লোনের কোনো কথা কি ভিতরে বলা আছে? ট্রায়াল ব্যালেন্সে হচ্ছে 6%। আমাদেরকে লোনের যে এক্সপেন্স দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ বল কি আছে ট্রায়াল ব্যালেন্সে কিছু বলা আছে লোন নিয়ে? স্যার 6% ইন্টারেস্ট মানে কথা তো ওইটাই বুঝায় স্যার, 6% লোন যেহেতু এটা তো বুঝায় যে 6% ইন্টারেস্ট, কিন্তু এটা নিয়ে তো স্যার কোনো ক্যালকুলেশন বা কোনো কথা তো আর আসে না। যখন আমরা করব তখন স্যার অ্যাডজাস্ট করি। আচ্ছা, এখন এটা হলো যখন আমরা কোথায় যাব বললেন একবার, হলো ইনকাম স্টেটমেন্ট যখন যাব সেইটাতে। এখন আমরা মনে হয় ধরে নিতে পারি, কি ধরে নিতে বলুন তো, এখানে কি কোনো অ্যাক্রুয়াল বা অ্যাক্রুড এক্সপেন্স আছে কোথাও? না স্যার, এখানে স্যার আমাদের কি ইন্টারেস্ট পেয়েবল একটা অ্যাকাউন্ট এখানে আছে নাকি? বাদ পড়েছে না? আমি কি কোনো সমস্যা এখানে? আছে এখানে। ওকে, তার মানে আমি বলি এখানে কিন্তু ডেট নেই তো। যদি আমরা ধরে নেই, যদি আপনি ধরে নেন এটা কখন নিয়েছেন, এখানে টাইম কি দেওয়া আছে? না স্যার। না স্যার, যদি আপনি ধরে নেন যে এটা যদি নিয়ে থাকি এটা আমার এর মধ্যে ইনক্লুড আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আমার। বুঝতে পারছেন কিনা? যদি এখানে ডেট দেওয়া থাকতো, যদি ইফ ডেট ইজ গিভেন
আপনার ডেট যদি দেওয়া থাকে, এখানে দেওয়া থাকে, তখন আমি কি করি, তখন দেখি ডেট অনুযায়ী কত হওয়া উচিত ছিল, হিসাবে কত আছে। এখানে কিন্তু এটা নিয়ে কোনো গল্প আমার ট্রায়াল ব্যালেন্স বলা নেই, বা বাইরেও মনে হয় কিছু বলা নেই নাকি। তাহলে আমরা এটা একটু বুঝতে পারি, হয় তারা ক্যাশে দিয়ে দিয়েছে, কারণ আমাকে তো এই যে লাভের টাকা বের করে এর মধ্যে নিয়ে গেছে না সে। খেয়াল করেন তো স্যার, আপনি যেটা বলেছেন, দেখুন উত্তর দিচ্ছি আপনাকে। প্রফিট ফর দ্য ইয়ার, এই প্রফিট বের করার সময় তো ওকে হিসাবে নিয়েছি কিনা বলুন। জি স্যার। যদি না নিয়ে থাকি তাহলে তো এখানে বলতো স্যার। যদি আমি না নিতাম, এখানে কি বলেছে, আমি এটা বের করে, এটা তো একটা বের করা মানে কি, অল আইটেমস। আমাদেরকে ডেট দিয়ে দিছে স্যার, আমাদের 31 ডিসেম্বরে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, এটা আমি বুঝলাম। তাহলে আপনি কি সুদ আবার দিবেন? সুদ দিয়েই তো এটা বের করা নাকি। বলা হচ্ছে যে আপনি যে প্রফিট বের করেছেন, এইটা করার সময় এই আইটেমগুলো শুধু আপনি মাথায় নেন নাই। ঠিক আছে স্যার, আমাকে মানে স্যার আমি একটা কথা বলি স্যার, জি, জি। আমরা এই অ্যাকাউন্টটা 31 মার্চের জন্য, জি জি, তো আমার প্রথম ইনস্টলমেন্টটাই হবে স্যার 31 ডিসেম্বর 2021 এ। স্যার ওটা হলো আপনার গাছ টাকা দেওয়ার জন্য, আপনি ওটাকে আপনি মোটে আর প্রফিট লসে ভাবেন না স্যার। স্যার বলতেছি এই জন্য স্যার, আমরা যখন ইনস্টলমেন্ট দিব, ইনস্টলমেন্টের সাথে তো আমার ইন্টারেস্টটা যাবে। না না না, ইন্টারেস্ট আলাদা যায়, কখনো একসঙ্গে যায় না। আমরা অ্যাকাউন্ট করি আলাদা স্যার। ইন্টারেস্ট এবং ইনস্টলমেন্ট মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আলাদা থাকে, নিশ্চয়ই আমরা এই অঙ্ক করে আসছি ফিনান্সে। প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট আলাদা শো হবে। অ্যামortization করি স্যার, অ্যামortization অফ লোন করি, তখন আমাদের কিন্তু স্যার ইনস্টলমেন্ট পেমেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হ্যাঁ, আমি তো ওইটা বলেছি স্যার। তা ওইটা হলে আমি বলছি কি, যে আপনি ইন্টারেস্টের কথা বলেছেন তো স্যার, তা আমরা কি এখানে উই হ্যাভ অলরেডি ফাইন্ড আউট আওয়ার প্রফিট, মাথায় রাখেন। এই যে প্রফিটটা কি বের করা না স্যার? স্যার আমার স্যারেরা একটু খেয়াল করুন, এই যে প্রফিটটা বের করা, এই প্রফিট বের করার সময় নিশ্চয়ই ইন্টারেস্ট আছে। আচ্ছা, এই প্রফিট বের করা মানে কি, এর মধ্যে তো ইন্টারেস্টটা চার্জ করা আছে, তো অনেক ধরনের চার্জ করা আছে, পারচেজ আছে, ওর মধ্যে ইনভেন্টরি আছে, সেল সব আছে। কে কে নেই স্যার? শুধু নিচের গুলো নেই, খেয়াল করুন। এই নিচের গুলো নেই বলে আমি শুধু নিচের গুলো নিয়ে কথা বললাম আপনার সাথে। স্যার একটা কথা বলি, Yes, sir. আমার মনে হচ্ছে স্যার এখানে নিচে কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া নাই, সেহেতু আমরা ধরে নিতে পারি যে অ্যাক্রুড এক্সপেন্সের মধ্যে না না, আচ্ছা ওখানেও থাকতে পারে স্যার, আমি বলি আপনার স্যার, আপনার অ্যাক্রুডও থাকতে পারে, আবার যেটা ক্যাশ পেমেন্ট করেছে বা অলরেডি ইন্টারেস্ট এক্সপেন্স দেখাচ্ছেন, সেটাও তো এর মধ্যে তো থাকতে পারে স্যার। আপনি ওটা বাদ দিয়ে প্রফিট বের করেছেন না স্যার? আপনি ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ করে প্রফিট বের করি না আমরা যখন প্রফিট স্টেটমেন্ট করি? তাহলে তো এটার মধ্যে থাকতে পারে, মোটামুটি আছে, অত ওটাকে নিয়ে আমি আর ভাববো না। আমি শুধু ভাববো, যে কথা বলেছি দেখুন, সাবজেক্ট টু আইটেমস ইন দা ফলোইং নোট, নিচের নোট গুলোকে শুধু আপনি কনসিডারেশন আনবেন, বাকি সব আপনার চিন্তা করতে হবে না। এটা হলো সাধারণ কথা। জি স্যার। ঠিক আছে স্যার, ওকে। এবার ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আসুন আমরা শুধু এখন বসায় দিব। নন কারেন্ট অ্যাসেট হিসাবে প্রপার্টি ওয়ার্কিংস এ বের করা, বসিয়ে দিলাম। কারেন্ট অ্যাসেট দেখুন, এবার ওখান থেকে দেখে দেখে শুধু বসিয়ে দিয়েছি, আমাদের কোনো কাজ নেই। ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, প্রিপেমেন্ট সব আইটেম ওখানকার দেখে দেখে বসিয়ে দিয়েছি, কোনো যোগ বিয়োগ নেই আমাদের মধ্যে। শুধু এখন এই দুটো যোগ করব আমরা। দিস ইজ টোটাল অ্যাসেট এন্ড নাও লায়াবিলিটিস। আসুন এবার ইস্যুড ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম সব যা আছে লিখে দিয়েছি, কিন্তু শুধু রিটেন আর্নিং চেঞ্জ হয়েছে নাকি স্যার? একটু এটা চেঞ্জ আছে, এটা এখানে পাবো না। এটা কোথায় পাবো? আমরা একটু পরে যে স্টেটমেন্ট করব না আমাদের চেঞ্জ ইন ইকুইটি স্যার, সেখান থেকে এই টাকাটা নিয়ে আসা হবে। তাহলে স্যার প্রথম অঙ্কে স্যার এটা কিভাবে দেখাবো? প্রথম তো দেখাবো না, প্রথমে খালি রাখবো স্যার। আমরা প্রথম এখানে খালি রাখবো, এবং আমরা পরের স্লাইডটা করেছি ওইভাবে খালি রেখে রেখে, এটা শুধু বোঝানোর জন্য দিয়েছি। এটা সোজা অঙ্ক, ছোট অঙ্ক। আচ্ছা আবারও বলি, এই যে আইটেমটা এটা খালি রাখবো, খালি রেখে আমরা কি করব, স্টেটমেন্টের যে চেঞ্জটা, ইকুইটি চেঞ্জটা করব স্যার, ওখান থেকে রিটার্নিংস এর ব্যালেন্সটা বসিয়ে দিই। তার চেয়ে আমরা ইকুইটি স্টেটমেন্টটা আগে করে নিলেই তো স্যার। হ্যাঁ হয়ে যায় স্যার, আপনি যেভাবে পারেন স্যার। আপনার খাতা কলম আপনার হাতে, আমার হাতে কলম ছিল, আমি এইভাবে করেছি। আপনার হাতে কলম যাবে, আপনি আপনার মতো করবেন। ওকে স্যার, দেখুন 6% লোন 80,000 কিন্তু বের করে দেখানো হয়েছে আপনাকে। কারেন্ট লায়াবিলিটি চলে আসুন, 6% লোনের বাকিটুকুন চলে আসছে 20,000। ট্রেড পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স, ইনকাম ট্যাক্স যেটুকুন আমাদের এস্টিমেশন, নিশ্চয়ই আমরা শেখাইছিলাম আপনাকে ইনকাম ট্যাক্স এর এস্টিমেশনটা লায়াবিলিটি হিসেবে আসে। ঠিক আছে স্যারেরা, টোটাল ফিগার। When you will get this slide in your corner, then আপনি আমার মনে হয় you will get better understand. ওকে, আপনার আন্ডারস্ট্যান্ডিং আরো সুন্দর হবে। আসুন এবার আপনি যেটা বলেছেন দেখুন তো মেলে কিনা এবার।
ফার্স্ট স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি করা হয় হোল অফ ফর দ্য ইয়ার এন্ডেড। Here there are 2 or 3 items, mainly share capital, share premium, return earnings. টোটাল ফিগারে আমাদের একটু জায়গাটা নিচ্ছি, দেখুন। এবার একটু খেয়াল করবেন, খুব খেয়াল করার বিষয় এখানে। ব্যালেন্স 1 এপ্রিল শেয়ার ক্যাপিটাল আপনার অঙ্কে ছিল 4 লাখ, আমি কিন্তু 3 লাখ লিখেছি স্যার, 30 লাখ, সরি আমার একটু ভুল মনে, একটা ফিগার মনে বেশি পড়েছে, যাই হোক। আমাদের অঙ্কে কিন্তু 4 লাখ ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্সে। বাইরে আপনাকে বুঝিয়েছি এই 4 লাখের বছরের শুরুতে কি 4 লাখ ছিল, তার 3 লাখ ছিল, এই জন্য 3 লাখ লিখেছি। প্রিমিয়াম কি 10-15,000 ছিল না 5,000 ছিল? 5,000। রিটেন আর্নিংস তো অঙ্কে দেওয়া আছে আমাদের, ঠিক আছে, ওকে। এবার আপনি যে কাজটা করবেন, নেট প্রফিট নিয়ে আসেন এই বছরেরটা, যেটা আপনি বের করলেন একটু আগে। কোথায় বের করেছেন? W2 তে নিশ্চয়ই, ওকে, নিয়ে আসলাম। এরপরে দেখুন ডিভিডেন্ড পেইড আছে, ডিভিডেন্ড পেইড সবসময় আমার রিটেন আর্নিংসটা কমিয়ে দেয়, তাই না স্যার? জি স্যার। থ্যাংক ইউ স্যার, একটু আওয়াজ দিবেন আমার জন্য সুবিধা হয়। এবার দেখুন নতুন ইস্যু কত করেছি শেয়ারে? 1,10,000, সব মিলে 1,10,000 এন্ড ফাইনাল ফিগার। এবং দেখুন এই দুটো আইটেমই কিন্তু রেওয়া মিলে আছে। আর রিটেন আর্নিংস এর এই যে ব্যালেন্সটা 2,92,500 কোটি, এটাই আমরা আমাদের ইনকাম ফিনান্সিয়াল পজিশন দেখিয়েছি। যে স্যার প্রশ্ন করেছিলেন, ক্লিয়ার এখন? ওকে, এইভাবে লাইন বাই লাইন যেভাবে স্লাইডটা শো করা, আপনি এভাবে লিখবেন, দেখবেন অঙ্ক বেশি সমস্যা হবে না। ওকে, আশা করি কোনো কোশ্চেন নেই, থাকলে পরেরটাই করবেন। বড় অঙ্ক দিচ্ছি আবার। ওয়ার্কিংস আমাদের হয়ে গেছিল, দেখানো শেষ। আপনারা চাইলে ওয়ার্কিং গুলো আগে করতে পারেন, কিন্তু হয় কি আমরা অঙ্ক করতে গিয়ে অনেক সময় আটকে যাই, কোথায় ওয়ার্কিংস লাগবে আগে বুঝি না। এই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, শুরুতে স্টেটমেন্ট রেডি রেখে জায়গা খালি রাখবেন, ওয়ার্কিংস করে করে নিয়ে যাবেন, তাও পারেন। আবার যদি আপনার পরিচিত অঙ্ক হয়, ওয়ার্কিংসটা আগে করে নেবেন। প্রবলেম 2, এটাও আপনার টেক্সট থেকে নিয়েছি আমি। আমার মনে হয় গত অঙ্কে যেহেতু বলে ফেলেছি, এখানে আমার আর বলার কিছু নেই। নতুন কোনো আইটেম এখানে আপনি পাচ্ছেন না মনে হয়, পাচ্ছেন একটু দেখুন তো। পারচেজ ছিল না আগে, এখন দিয়েছে, ভালো। ইনভেন্টরি দিয়েছে, দিল। সেলস তাহলে দিবে, মানে রেভিনিউ তাহলে দিয়েছে না স্যার? ওকে, রেভিনিউ দিয়েছে। তার মানে আমরা গেস করে ফেলছি, আমাদের মনে হয় ইনকাম স্টেটমেন্ট লাগতে পারে। ওকে স্যার, একটু আমরা এগুলো দেখি, এডিশনাল ইনফরমেশন খেয়াল করি। ইনভেন্টরি 31 মার্চ, ভ্যালু টাকা 2,50,000। যেহেতু আপনি দেখেন in our given problem or given trial balance, purchase and inventories are given, তাই না? So you have to calculate cost of sale বা কস্ট অফ গুডস সোল্ড। আমরা অবশ্য কস্টিং করার সময় কস্ট অফ গুডস সোল্ড বলেছি, আমরা এখন কিন্তু কস্ট অফ সেল বলি আমরা এই অঙ্কে এসে, সাধারণত অ্যাকাউন্টিং অঙ্কে এসে। কেউ একজন বলবেন কস্ট অফ সেলে আসলে কিভাবে আমরা ডিফাইন করি বা কিভাবে ডিটারমাইন করি? হাউ ক্যান উই ডিটারমাইন আওয়ার কস্ট অফ সেল? Inventory purchase, opening balance, Beginning inventory plus ওকে, purchase থ্যাংক ইউ minus ending inventory. ওকে, থ্যাংক ইউ স্যার। আর কিছু লাগতো না, এই তো শিখে ফেলেছেন। এটা হলো আমরা বলি আমাদের ট্রেডিং কনসার্নের জন্য, আর কস্টিং এ শিখেছি ওটা আমরা ম্যানুফ্যাকচারিং কনসার্নের জন্য, যেখানে আমরা ম্যাটেরিয়াল থেকে শুরু করি, ম্যাটেরিয়াল লেবার সব নিয়ে আসি। কিন্তু আমাদের অঙ্কগুলো সবই হলো ট্রেডিং কনসার্ন। অর্থাৎ ট্রেডিং কনসার্ন মানেটা হলো নরমালি দিস টাইপ অফ কোম্পানি পারচেজেস গুডস এন্ড সেলস, আর কিছু না, তাই তো স্যার? যারা পণ্য কিনে এনে বিক্রি করে, এটা হয় আমরা ট্রেডিং কোম্পানি বলি। ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে কস্ট অফ সেল বিগিনিং প্লাস পারচেজ মাইনাস এন্ডিং প্লাস অর মাইনাস এনি আদার ডিরেক্ট অ্যাডজাস্টমেন্ট। যদি আপনার কোনো ডিরেক্ট এক্সপেন্স থাকে, অথবা যদি ডিসকাউন্ট থাকে, অথবা যদি ফেরত থাকে, এই আইটেমগুলো আমরা অ্যাডজাস্ট করি, তাই না স্যার? আচ্ছা, তাহলে স্যার অঙ্কগুলো করার সময় আমরা এই যে প্রবলেমে দেখতে পাচ্ছি উপরে 3টা শূন্য আলাদা দিয়ে রেখে পরে শুধু 10, 20 এভাবে লিখলে সমস্যা হবে না? 1 লাখ 2 লাখ পুরো ফিগার দিয়ে সাজাইতে হবে। হয় কি, আপনি যখন আপনি অঙ্ক করবেন, এত শূন্য লিখতে গেলে সময় অনেক বেশি লাগে, ক্যালকুলেটরের সময় বেশি নেয়।
এই জন্য আপনি এই ছোট দিয়েই করবেন পরীক্ষা হলো, উপরে আপনি উল্লেখ করবেন টাকা ব্র্যাকেটের হাজার 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 হাজার। ঠিক ওকে আছে, স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তাহলে ইনভেন্টরি আমরা বুঝে ফেলেছি না স্যার? এটা ইনভেন্টরি, এটা তাহলে কি হচ্ছে, এটা কস্ট অফ গুডস সোল্ডে যাচ্ছে বা কস্ট অফ সেলে যাবে, আর পরে গিয়ে আমাদের ফিনান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেট হিসেবে শো হবে, তাই তো স্যার? জি স্যার। ওকে, আমরা এখনই কিন্তু আইটেম বলে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। সেকেন্ড ওয়ান পড়ুন, এটা নিয়ে কোনো কথা নেই, বিল্ডিং এর ডেফিসিয়েন্ট হবে 5%, 20%, সমস্যা নেই। ওকে, থার্ড ওয়ান, এইখানে দেখুন একটু কথা আছে। ওই যে বললাম কস্ট অফ সেল একটা গিভেন আইটেম ওরা দিচ্ছে, বলছে যে আপনি যে ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন সেই চার্জের মধ্যে আপনি টোটাল আইটেমে 60% দেখাবেন কস্ট অফ সেলে, 20% ডিস্ট্রিবিউশন কস্টে, আর 20% অ্যাডমিন কস্টে। তার মানে আমরা একটা ব্রেকআপ করব, আমরা যে ডেফিনিশন বের করব তার 60% কস্ট অফ সেলে যোগ করব। ঠিক আছে স্যার? ওকে, কোনো গল্প আছে এখানে আর? না স্যার, ক্লিয়ার। নয় নয়, থ্যাংক ইউ। ইনকাম ট্যাক্স এস্টিমেটেড, কোনো গল্প নেই, এটা আমরা আগেও শিখলাম। লোন ইজ রিপেবল ইন 5 ইয়ার্স, কোনো গল্প নেই। রিপেবল ইন 5 ইয়ার্স তার মানে কি, কিছু একটা গল্প হবে এখানে? 5 বছরে, আচ্ছা, এটা নন কারেন্ট। ওকে, থ্যাংক ইউ। রিকোয়ারমেন্ট, a prepare a statement comprehensive income, financial position, change in equity, অনেক বড় অঙ্ক, but we have a little or a few minutes. ওকে, তো আমরা একটু যাচ্ছি স্যার। show all workings clearly, দেখি আমরা যা বুঝলাম আগাতে পারি কিনা স্যার। সলিউশন দেখুন, বোঝানোর জন্য আমি আপনাকে স্টেটমেন্টটাকে আমি কি করেছি, শুধু স্ট্রাকচার দাঁড় করিয়েছি। দেখুন, ওই যে আপনি একটু আগে বললেন যে স্যার আমরা কিভাবে করব, আপনি তো দেখুন আমি সেই জন্য এই কাজটা করেছি। টোটাল স্ট্রাকচারটা এই ছিল স্যার। জি স্যার। রেভিনিউ এরপর থেকে আমাদের এইভাবে লেখা থাকবে, এই আইটেমে আমরা লিখলাম। এবার আমরা টাকা বসিয়ে দিব। দেখুন টাকা কোত্থেকে আনবো, ওই যে পরে বের করবো না স্যার, ওয়ার্কিং থেকে। ওয়ার্কিংস থেকে। থ্যাংক ইউ স্যার, আমরা ওয়ার্কিংস থেকে আনবো ইনশাল্লাহ। দেখুন এই ওয়ার্কিংস গুলো আমরা দেখাচ্ছি এক এক করে। এই টাকা নিয়ে এখন কোনো কথা হবে না, এটা শুধু আপনাকে ডায়াগ্রাম দিয়ে দিলাম, আপনি দেখবেন শুধু মেলে কিনা এখানে যোগ বিয়োগ করলে। ওকে স্যার, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এখানে একটু পরে আসবো আমি, আগে আমরা ওইটার ওয়ার্কিংসটা করে ফেলি, এখানেও পরে আসবো। আসুন তাহলে এখানে ওয়ার্কিংস একটা ব্যাপার ঘটবে, কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিন। দেখবেন ফর দিস 3 আইটেমস সাম এলিমেন্টস হ্যাভ বিন গিভেন। আমার টিভিতেই কিছু এলিমেন্টস তারা দিয়ে রাখছে, এবং বাইরে এসে আমরা কয়টা নতুন কথা পেলাম, দেখি এটাকে অ্যাডজাস্ট করে আমরা বের করতে পারি কিনা স্যার। একটু আগে বললেন না কস্ট অফ সেলস করতে কি লাগে, পারচেজ লাগবে স্যার? জি স্যার। ওকে স্যার, ওয়ার্কিং এর তো সিকোয়েন্স দরকার না নাকি? যেটা না না, এটা সিকোয়েন্স আপনার সুবিধা মতো স্যার, ওয়ার্কিং এর সিকোয়েন্সটা আপনার মতো করবেন। ঠিক আছে, আচ্ছা আপনি শুধু দেখেন আমরা যা বললাম লিখছি কিনা। ডিস্ট্রিবিউশন কস্ট গিভেন, দিস টুজ আর গিভেন, এটা দেওয়া আছে, আমরা নিজে লিখিনি, অঙ্কে মিলাই নেবেন শুধু। ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ হবে বললেন না আপনি? ওকে, জি স্যার। ডেপ্রিসিয়েশন আমি একটু পর দেখাবো যে ল্যান্ড বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন 5 টাকা, সেইটাকে ভাগ করে দিয়েছি 6%, 20%, 20%, এই হয় হিসাব করলে। ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট পরের পাতায় বের করা হবে, যেখানে দেখানো হবে 25 টাকা, 25 টাকারে আমরা এইভাবে ভাগ করে দিয়েছি। টোটাল 338, 246, 176। তার মানে আমরা যে কস্ট অফ কি বের সেল, করলাম স্যার? এটা সরি এটা কি বের করলাম? আমরা 3টে আইটেম বের করেছি স্যার। কস্ট অফ সেল হয়ে গেছে, ডিস্ট্রিবিউশনে খেয়াল করেন অঙ্কে 240 টাকা দেওয়া ছিল এবং তারা ডেফিসিয়েশনের অংশ নিতে বলেছিল। যদি আপনার হলে সময় কম থাকে তখন হয়তো এত স্ট্রাকচারাল ওয়েতে না দেখিয়ে আপনি সংক্ষেপে লিখতে পারেন 240 যোগ 1 যোগ 5। তবে আপনার এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি ক্লিয়ার করে দিয়েছি। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, দিস ওন এক্সপেন্স টিভিতে দেওয়া আছে। এরপরে আমরা বলা ছিল ল্যান্ড বিল্ডিং এর 20% ওর ভাগে ফেলতে হবে, আর হলো আমার প্ল্যান্টে ফেলতে হবে 20%, সেইটা ফেলে দিয়ে আমি যোগ করে নিয়েছি। তার মানে আমরা যখন ইনকাম স্টেটমেন্টে যাব, কস্ট অফ গুডস সোল্ড একবারেই দেখাবো 338 অ্যাজ এ হোল, ডিস্ট্রিবিউশন অ্যাজ এ হোল উই উইল শো 346, এন্ড অ্যাডমিন অ্যাজ এ হোল 176। ওকে স্যার, লোন ইন্টারেস্ট ডিউ, ইন্টারেস্ট ওখানে আমাদের ইয়ে কত আছে,
আমাদের দেওয়া আছে ওখানে ইন্টারেস্ট ডিউটা বের করব কি করে দেখুন, আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এবার। 10% করলে এখানে কিন্তু আসলে সব 3 বাদ দিয়ে আছে, আমি 8 লিখে করছি। কোশ্চেনে দেওয়া আছে হলো 5 টাকায়, টিভিতে দেওয়া আছে, তাহলে ডিউ কত থাকবে স্যার? 3 টাকা। এটাই আপনারা গত অঙ্কে বলেছিলেন। ওকে, যেহেতু ইনকাম স্টেটমেন্ট যাচ্ছি এখন আমি হিসাব করে বের করলাম। নেক্সট ওয়ান, প্রপার্টি প্ল্যান, ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেভাবে দেখিয়েছি। এপ্রিল 1-এও যা 31-ও তাই, কেন? দেয়ার ইজ নো এডিশন এন্ড নো ডিসপোজাল। এই অঙ্কটায় কোনো এডিশনও নেই, ডিসপোজালও নেই। আমি শুধু কাঠামো ঠিক রাখার জন্য আপনাকে 1 এপ্রিলও যা আছে 31 মার্চও তাই দেখিয়ে দিয়েছি। নাও ডেপ্রিসিয়েশন দেখুন, অ্যাকুমুলেটেড আগে লিখবেন, যেটা গিভেন ফিগার ইন টিবি এন্ড চার্জ ফর দ্য ইয়ার, এই বছরে যা চার্জ করেছি দুটো যোগ করে 53, এটা যোগ করে 100, এটা যোগ করে মোট হবে 153। এন্ড দিস ডিডাক্টেড ফিগার উইল বি আওয়ার ক্যারিং ভ্যালু এট 31 মার্চ 2021। ওকে স্যার? জি স্যার। আপনাদের একটু কষ্ট হচ্ছে কারণ আমাকে উইদিন টাইম শেষ করতে হবে, তো আমি আরো 2 মিনিট সময়ের মধ্যে পারবো ইনশাআল্লাহ। 2 না, আজকে আপনাদের আরো 4 মিনিট বেশি নিব, কারণ আমরা আসলে নামাজের জন্য হয় কি একটু সময় চলে যায় তো স্যার। ওকে, ডেপ্রিসিয়েশন নিশ্চয়ই সহজ হিসাব ছিল, বলা ছিল যা আছে সরাসরি 5% আর যা আছে সরাসরি 20% নিয়ে নিয়েছি, কোনো ঝামেলা নেই। রিটেন আর্নিংস খেয়াল করি একটু আমরা, 270 টাকা কোথায় বের করলাম? এটা আমাদের অঙ্কে দেওয়া আছে, 1 এপ্রিলে দেওয়া আছে 270, প্রফিট করেছে 347, ডিভিডেন্ড পেইড 6, ডিভিডেন্ড হ্যাঁ সরি ডিভিডেন্ড পেইড এর ব্যাপারটা বুঝেন কিনা? ওখানে আমার মনে হয় একটা প্রিফার ডিভিডেন্ড আছে, প্রিফার ডিভিডেন্ডের পার্সেন্টেজ ধরলে এরকম হয়, আপনি ওটা করে বসানো হয়েছে। সরাসরি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ও দেওয়া আছে তো ঝামেলা নেই, সরি আমি চিন্তা করেছি আরেকটা অঙ্কের কথা। তাহলে সরাসরি থাকলে কোনো ঝামেলাই নেই আমাদের। ওকে, তাহলে আমরা অ্যাডজাস্ট করে রিটার্ন হিসাব বের করে নিলাম। ওকে স্যার, আচ্ছা। অ্যাক্রুড এক্সপেন্স এই 90 ছিল আমাদের অঙ্কে দেওয়া, আর নতুন জানি কত বের করলাম স্যার? 3 টাকা। আমি অ্যাক্রুড মোট সহ হবে 93 টাকা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ সরি অ্যাক্রুড, হ্যাঁ ইনকাম। আমি এখন তো যাইনি ওখানে, আমরা কেবল আপনাকে নরমালি ওয়ার্কিং স্যার শো করালাম, ঠিক আছে স্যার? এবার আপনি দেখুন গিয়েছি কিনা। হ্যাঁ, এবার আপনি একদম প্রথম থেকে চলে আসুন, আমাদের মূল অঙ্কটায় চলে যাব। এবার আসুন দেখুন, এই যে আমরা বলেছিলাম কস্ট অফ সেল দেখুন দেওয়া আছে আমাদের, আমরা বের করেছি ওখানে যোগ বিয়োগ করে। গ্রস প্রফিট বিয়োগফল চলে আসছে, ডিস্ট্রিবিউশন ওখানে বের করেছি, অ্যাডমিন বের করেছি, এবং আমি ওয়ার্কিংস নাম্বার দিয়ে রাখছি, আপনি মিলিয়ে নেবেন শুধু। ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট নাই, 0। ফিনান্স কস্ট দ্যাট ইজ ইউর ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে ফিনান্স কস্ট ওই যে 8 টাকা নিয়েছেন না, টিভিতে দেখানো আছে 5 টাকা, ইন্টারেস্টের 8 টাকা, টোটাল তো 8 টাকা দেখাবেন, ওই 5 টাকা চলে যাবে। হ্যাঁ আমরা দেখাবো, আর 3 টাকা নিয়ে যাব হলো কোথায়? 3 টাকা নিয়ে যাব ফিনান্সিয়াল পজিশনে। প্রফিট বিফোর ট্যাক্স, ইনকাম ট্যাক্স 135, এটাও দেখানো আছে ওখানে বের করা। প্রফিট ফর দ্য পিরিয়ড পেয়ে যাবেন 347। এবার আসুন আপনার পজিশনে, নন কারেন্ট অ্যাসেট এই মতো বের করে দিয়েছি আপনাকে। এটা ইনভেন্টরি কোনটা বলুন তো? ইনভেন্টরি কোনটা বলুন? হ্যাঁ এন্ডিংটা, বিগিনিং না কিন্তু, ঠিক আছে স্যার? ট্রেড রিসিভেবল কোনো গোলমাল নেই, যা আছে তাই। ক্যাশ ইকুইভ্যালেন্ট 9 বসে গেছে, যা আছে তাই। টোটাল অ্যাসেট চলে আসেন লায়াবিলিটিতে। রিটেন আর্নিংস আমরা বের করেছি, W5 দিয়ে বের করা আছে, বসাই দিলাম। নন কারেন্ট অ্যাসেট বসিয়ে দিলাম।